সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা ক্লিক করার জন্য এবং দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। দেখো, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আজকে আমরা এতদূর আমাদের চ্যানেলটাকে নিয়ে আসতে পারছি। তোমাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। ইতিপূর্বেও আমরা এর উপরে লেকচার দিছি। আজকে আমরা দ্বিতীয় লেকচার শুরু করব। তো আশা করি তোমরা সবাই দেখবা এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে তোমাদের সাথে এবং থাকার তৌফিক দিবে ইনশাল্লাহ। তাহলে দেখো, আজকে আমরা পড়াবো বহুপদী সমীকরণ। তাহলে বহুপদী সমীকরণ কালকে নেক্সট ক্লাসে যখন আমরা আলোচনা করছিলাম, যে যখন আমরা যে বহুপদী সমীকরণ কি জিনিস, আসলে আমরা বলছিলাম যে বহুপদী সমীকরণের মধ্যে দ্বিঘাত, ত্রিঘাত বা চতুর্থঘাত হইতে পারে। তাহলে আমরা আমাদের আলোচনার বিষয়টা রাখবো দ্বিঘাত এবং ত্রিঘাতের মধ্যে সীমাবদ্ধ। তাহলে দ্বিঘাত যদি একটা সমীকরণ হয় তাহলে কি হবে বলতো? cx = 0। এটা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে কালকে যখন আমরা সূত্রটি পড়ছিলাম তখন বলছি যে ax² + bx + c এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এর দুইটা মূল থাকে, একটা আলফা আর একটা বিটা। তাহলে দেখো, আলফা কমা বিটা, তাহলে আমরা দুটো সূত্র পড়ছিলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে -b/a, অর্থাৎ এই x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে b, যেটা এই x² এর সাথে থাকবে সেটা হচ্ছে a। তাহলে সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -a/b, এটা আমরা জানি। তারপরে এটা হলো মূলদ্বয়ের যোগফল। তাহলে আবার মূলদ্বয়ের গুণফল আছে, মূলদ্বয়ের গুণফল আমরা জানি হচ্ছে, এটা আমরা উপরটা করছি মূলদ্বয়ের যোগফল। আবার গুণফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা জানি c/a, অর্থাৎ এই ধ্রুবক যা থাকবে এটা থেকে c ভাগ করতে হবে, অর্থাৎ c/a। তাহলে দেখো, এখান থেকে আমরা দুটো সূত্র জানি, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a এবং মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। তাহলে দেখো, আমরা আজকে তোমাদের যে টপিকসটা পড়াবো সেটা এই দুটো সূত্র আমাদের লাগবে। তাহলে চলো আমরা আজকে এই টপিকসটার উপরে যে একটা টপিকস আমরা আলোচনা করব। এই টপিকসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো। তাহলে দেখো, আজকে আমরা পড়াবো যে অনুপাত, টাইপ নাম্বার 2 অনুপাত। এরকম অনেক সময় অঙ্ক পাবা যে অনুপাত যদি বলে থাকে যে একটা ইকুয়েশন দেওয়া থাকলো, ধরো সাপোজ একটা ইকুয়েশন যদি আমরা দেখি, ধরো এটা একটা ইকুয়েশন দেওয়া আছে ax², তারপর কি আছে বলতো bx + c = 0 সমীকরণের অনুপাত দেওয়া আছে। ধরো অনুপাত 3:4 হলে কি বলো? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলো? প্রমাণ করতে হবে যে 12b² কত বলো? 49c/ac। তাহলে কি বলছে দেখো, একটা ডাক দেওয়া আছে আমাদের যে ax² + bx + c = 0 সমীকরণের অনুপাত 3:4 হলে প্রমাণ করতে হবে যে 12b² = 49ac। তাহলে দেখো, এই যে অনুপাত দেওয়া আছে, আজকে আমরা এই ফরম্যাটটা করব। তাহলে এটা আমরা একটা জেনারেল ফরম্যাটে দ্বারা করাই। যদি n অনুপাতটা m অনুপাত n হয় তাহলে জেনারেল অনুপাত, যদি অনুপাত m অনুপাত n হয় তাহলে আমরা এই টাইপের অঙ্ক করতে পারবো। তাহলে দেখো, এরকম আমাদের অনুপাত দেওয়া থাকলে কি করতে হবে? তাহলে অঙ্কটা বোঝার জন্য বা অঙ্কটা করার জন্য আমাদের যা করতে হবে, যদি কখনো অনুপাত এইভাবে দেওয়া থাকে m:n অনুপাত দেওয়া থাকে, তাহলে এই সমীকরণটা, যেমন এটা সলিউশনটা হবে, ধরো এখানে কি দেওয়া আছে ax² + bx + c = 0। তাহলে সমীকরণের মূল কয়টা হয়? আমরা জানি সমীকরণের মূল হয় আলফা কমা বিটা। কিন্তু যদি অনুপাত দেওয়া থাকে তখন আমরা আলফা ধরতে হয়, আলফা ধরবো নয় বিটা ধরবো। এখন আমি আলফা ধরেও করতে পারি, এটা 3α * 4α বা 3β * 4β, কিন্তু যে কোনো একটা মূল আমাদের ধরতে হবে, হয় আলফা ধরবো নয় বিটা ধরবো। আমরা আলফা বিটা ধরতে পারবো না। যদি m:n অনুপাতে থাকে তাহলে আমরা কি করতে পারবো বলতো?
3:4, এটাকে আমরা একটা মূল ধরবো, হয় আলফা ধরবো নয় বিটা ধরবো। তাহলে এটা যদি আমরা সলভ করি, এই সমীকরণের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে এখানে আমরা আলফা ধরে নিব। শুধু মূল, এই সমীকরণের মূল কি ধরে নেব? আলফা ধরে নেব। কেন ধরে নিব? আমাদের প্রমাণ করার জন্য। কারণ আলফা বিটা ধরলে এই প্রমাণটা কখনোই আসবে না, হয় আলফা ধরতে হবে নয় বিটা ধরতে হবে। ধরলাম যে এই সমীকরণের একটা মূল, সমীকরণের মূল ধরলাম আমরা আলফা। কি ধরলাম? আলফা। তাহলে শর্ত মতে এখানে কি আছে বলো তো? এটা একটা 3:4। তাহলে দেখো তো মূলদ্বয়ের যোগফল কত হবে? তাহলে আলফা যদি হয় তাহলে একটা মূল হবে 3 আলফা, আর একটা মূল হবে 4 আলফা। এইটুকু বুঝতে পারছো কিনা দেখো তো? যেহেতু মূলদের অনুপাতের কথা বলছে, তাহলে একটা মূল হবে 3 আলফা আর একটা মূল হলো 4 আলফা। তাহলে এখন আমরা বের করে ফেলি যে মূলদ্বয়ের যোগফল কি হবে? মূলদ্বয়ের যোগফল হচ্ছে, বলো, মূলদ্বয়ের যোগফল 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু এই সমীকরণের মাইনাস বি বাই এ। এটা হচ্ছে সূত্র, মাইনাস বি বাই এ। ওকে, ঠিক তদ্রূপ ভাবে আমরা গুণফলটাও বের করতে পারি। তাহলে দেখো আমরা এই যে যোগফলটা যে বের করলাম, এখান থেকে আমরা কিছু করতে পারি। যেমন দেখো এখান থেকে আমরা আলফা কমন নিতে পারি। আলফা কমন নিলে এখানে তো 3 আলফা 4 আলফা যোগ করলে কি হবে? 7 আলফা। তাহলে 7 আলফা, এখানে যদি আমরা মাইনাস বি বাই এ আছে, বা এখান থেকে যদি আমরা আলফা বের করি তাহলে কি হবে? মাইনাস বি বাই 7a। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে কি করলাম বলো? মূলদ্বয়ের যোগফল 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখন 3 আলফা আর 4 আলফা যোগ করলে 7 আলফা, তাহলে এটা হচ্ছে সূত্র। এই যে এরকম সমীকরণ থাকলে বি কে নিতে হবে আর এ কে নিতে হবে, আর একটা মাইনাস, অর্থাৎ বি বাই এ। আমরা ওই যে প্রথম যে সমীকরণ দুটো দেখাইছি তাদের সূত্র এটা। এখন আমরা গুণফল বের করতে পারি। কি করতে পারি তো? আমরা এটা যদি মুছে দেই, একটা লাইন মুছতে হবে আমাদের। ধরো আমরা এটাই মুছে দিলাম, এটাই মুছে দিচ্ছি। ওকে, এখন দেখো এটা মুছে দেই, কারণ আমরা যেহেতু লেখা ছিল। এখন মূলদ্বয়ের গুণফল কি হবে? মূলদ্বয়ের গুণফল কত হবে বলো তো? 3 আলফা ইন্টু 4 আলফা। তাহলে 3 আলফা 4 আলফার সূত্র কি হয়? সি বাই এ। সি বাই এ, কারণ আমরা গুণফলের সূত্র জানি সি বাই এ। এই যে এটা আবার তোমাদের যদি মনে না থাকে তাহলে বিপদে পড়ে যাব। তাহলে দেখো 0, এটার আলফা বিটার যদি মূল আলফা বিটা হয় তাহলে যোগফল মাইনাস বি বাই এ, আর গুণফল হয় সি বাই এ। এটা হচ্ছে সূত্র। তাহলে এইটার গুণফলটা হচ্ছে 3 আলফা ইন্টু 4 আলফা। তাহলে 3 আলফা আর 4 আলফা গুণ করলে কত হবে? 12 আলফা। ওকে, স্কয়ার, তারপরে সি বাই এ। তাহলে এখন যদি আমরা আলফা স্কয়ারের মান বের করি কত হবে? সি বাই এ ইন্টু 12। এটা আমরা পারি কিনা দেখো তো। এখন এই যে দেখো এটাকে 2 নং দিলাম। এখন আমরা যদি 1 নং এর মান আলফা ইকুয়াল টু কি আছে? মাইনাস বি বাই 7a। তাহলে দেখো তো আমরা আলফা স্কয়ারের জায়গায় যদি আলফার মানটা বসাই তাহলে কি হবে? চলো আমরা 1 নং এর মানটা 2 নং এ বসাই। তাহলে এটা মুছে দিচ্ছি আমরা। তাহলে 1 নং এর মানটা আমাদের কি ছিল? আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 7। তাহলে আলফা স্কয়ারের জায়গায় আমরা যদি মানটা বসাই, ও এটা মুছে গেছে, সরি, এখানে সি আসলো আর এখানে আসলো 12a। এখন এইটাকে যদি আমরা আলফার মানটা বসাই তাহলে কি হবে? তাহলে আলফার মানটা যদি 1 নং থেকে বসাই আমরা, তাহলে 2 নং এ যদি বসাই তাহলে কি হচ্ছে বলো তো? বি মাইনাস 7a হোল স্কয়ার, ওকে, সি বাই 12a। তাহলে এখন কত হবে? বি স্কয়ার 49 a স্কয়ার, তারপর কত হবে বলো? সি বাই 12a। ওকে, তাহলে কি হলো? এই যে আমরা আলফার মানটা বসাইছি শুধু, তাহলে বি স্কয়ার 49 a স্কয়ার, এখানে আছে সি বাই 12a। এখন দেখো আমরা এখান থেকে যেহেতু যেগুলো একই জাতীয় আছে আমরা বাদ দিই, তাহলে কি বাদ দিতে পারি? এ বাদ দিতে পারি। তাহলে যেহেতু নিচে এ আছে, উভয় পক্ষ থেকে আমরা যদি এ কে বাদ দিয়ে দেই তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে বলো তো? বি স্কয়ার ইকুয়াল টু 49a সি বাই 12। তাহলে এখন আমরা যদি গুণ করি তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা ছিল সেটা চলে আসছে। দেখো এটাই ছিল আমাদের প্রমাণ। তাহলে দেখো তো তোমরা এটা বুঝতে পারছো কিনা যে যদি অনুপাত আকারে কোনো ফরম্যাট দেওয়া থাকে তাহলে আমাদের এইভাবে করতে হবে, অর্থাৎ
এইভাবে একটা মূল ধরতে হবে, 12 স্কোয়ার ইন্টু 49 এসি আসলো। এখন দেখো অনুপাত যে কোনো অনুপাত থাকতে পারে, এখানে থাকতে পারে 4:5, এখানে থাকতে পারে 7:8, যে কোনো অনুপাত থাকলে তুমি এভাবে করবা, তাহলে তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। চলো এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করব এই টাইপেরই। যদি এটা আমরা মুছে দিচ্ছি, দেখো এই টাইপের যদি আরেকটা অঙ্ক সলভ করি, দেখি আমাদের কি হয়। একটা ডাক লেখো যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, যদি ax স্কয়ার bx প্লাস b ইকুয়াল টু 0 হয়, হলে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি অনুপাত m/n বা অনুপাত n হলে প্রমাণ করতে হবে যে mn প্লাস n m প্লাস b বাই a ইকুয়াল টু 0। তাহলে দেখো কি প্রমাণ করতে হবে, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে m/n হলে প্রমাণ করতে হবে যে m রুট m বাই রুট n প্লাস রুট n বাই রুট m প্লাস b বাই a, রুট b বাই a। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, চলো আমরা করে ফেলি। আমরা প্রথমে যে বলছি যে যত অনুপাত দেওয়া থাকবে m/n থাকুক আর যাই থাকুক না কেন, তাহলে আমাদের কি করতে হবে বলো, একটা মূল ধরতে হবে, আলফা মূল ধরে নিতে হবে। তাহলে এই দাগটা তোমরা লিখে রাখো, আমি দাগটা মুছে দিচ্ছি। তাহলে প্রমাণ করতে হবে আমাদের এইটা। তাহলে এখন আমরা প্রথমেই বলছি যে এক জাতীয় মূল যদি থাকে, তাহলে এই সমীকরণের মূল কি দেওয়া ছিল m/n। তাহলে আমরা বলছি যে সমীকরণের অনুপাত m/n দেওয়া আছে, তাহলে একটা মূল ধরে নিতে হবে। তাহলে সমীকরণের সলভ লেখো, সমীকরণের মূলদ্বয় কি ধরবো বলো, মূলদ্বয় হচ্ছে আলফা। তাহলে আলফা যদি হয়, তাহলে এখানে দেখো তাহলে মূল দুটা কি হবে, m আলফা কমা n আলফা। তাহলে এখন আমরা কি করব, মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল যদি আমরা বের করি কি হবে বলো তো, মূলদ্বয়ের যোগফল হচ্ছে, যোগফল কত বলো, যোগফল হচ্ছে m আলফা প্লাস n আলফা। তাহলে যোগফলের সূত্র কি, মাইনাস b বাই a, অর্থাৎ x এর সাথে যা থাকবে ওটা x স্কয়ার দিয়ে x স্কয়ার সহগ দিয়ে ভাগ দিতে হবে একটা ঋণাত্মক চিহ্ন। তাহলে এটা আমরা লিখতে পারি সূত্র অনুসারে। তাহলে এখান থেকে যদি আমরা আলফা কমন নেই কি হবে, m প্লাস n ইকুয়াল টু মাইনাস b বাই a। এখান থেকে যদি আমরা আলফা বের করি, তাহলে আমরা কি পাবো বলো তো, মাইনাস b বাই a m প্লাস n, এটা পাবো কিনা বলো তো। তাহলে আলফা ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস b বাই a m প্লাস n, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ঠিক তদ্রূপ ভাবে আমরা কি বের করবো, এটার গুণফল। তাহলে এটার গুণফলটা আমরা যদি বের করি, কোন জায়গায় বের করবো, এখানে বের করলাম। ধরো এটার গুণফল আমরা বের করলাম, ধরো গুণফল কত হবে, গুণফল হবে, এটার গুণফল হচ্ছে m আলফা ইন্টু n আলফা। তাহলে সূত্র কি হবে বলো তো, c বাই a, যেহেতু এখানে b আছে তাহলে c এর জায়গায় b লিখবো, তারপরে x স্কয়ারের সহগ। ওকে, তাহলে দেখো এটা আবার b বাই, এটা যেহেতু b দেওয়া আছে এজন্য আমরা c এর জায়গায় b মানটা বসাইছি। ওকে, তাহলে mn যদি বলি তাহলে কি হবে, mn আলফা স্কয়ার ইকুয়াল টু b বাই a। এটা 2 নং সমীকরণ দাও। তাহলে 2 নং সমীকরণ আমরা কি পেলাম, mn আলফা স্কয়ার ইকুয়াল টু b বাই a। এখন আমরা যদি এইটাকে দেখো, এই লাইনটা আমরা লিখতে পারি, 2 নংটা আগে দিব না, এটা লিখি, তাহলে আমাদের সুন্দর হবে আলফা স্কয়ার ইকুয়াল টু কি হবে, b বাই a m n। দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা, এটা ব্র্যাকেট না দিলেও চলবে, যেহেতু গুণ আকারে আছে আমরা লিখতে পারি কিনা বলো তো।
বি বাই এ এম এন। ক্লিয়ার? তাহলে এখন এটাকে যদি আমরা 2 নং দেই, এই 2 নং এ আমরা এখন মান বসাবো। ক্লিয়ার? এখন 2 নং এ যদি আমরা মান বসাই কি হবে, এই আলফার মানটা আমরা কোন জায়গায় বসাবো, 2 নং এ। এই একই প্রসেসে আমরা করতেছি অঙ্কগুলো। ওকে, তাহলে এখন দেখো আলফার স্কয়ারটা রাখো, আলফা স্কয়ার আমরা কোন মান বসাবো, 2 নং এর যে মানটা সেটা আমরা বসাবো। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু কি ছিল বলো, বি আর কি ছিল, এ এম এন। এখন আলফার মান কত আছে, আলফার মানটা বসাই দাও। তাহলে আলফার মানটা যদি বসাই দিই তাহলে কি হবে বেসিক্যালি, তাহলে আলফার মানটা যদি আমরা বসাই দেই তাহলে আলফার মানটা বসাও হবে বি স্কয়ার, এই যে এখান থেকে বসাচ্ছি, মাইনাস থাকবে না, এ স্কয়ার এম প্লাস এন হোল স্কয়ার। তারপর এখানে থাকলো বি, তারপরে কি থাকলো এ এম এন। এখন দেখো উভয় পক্ষ থেকে অনেক কিছু বাদ চলে যায়, বাদ দিয়ে দাও, যেগুলো বাদ যাবে সেগুলো বাদ দিয়ে দাও। দেখো যদি আমরা বাদ দিয়ে দিই, এইখান থেকে বি স্কয়ার আছে, বি আছে, বি বি বাদ চলে যাবে, এ স্কয়ার আছে, এ আছে, বাদ চলে যাবে। তাহলে কি হবে, বি এ বাই এম প্লাস এন হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই এম এন। দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা। এখন যেহেতু আমাদের প্রমাণ ছিল কি, প্রমাণ করতে হবে এম রুট এন প্লাস এন রুট এম প্লাস বি বাই এ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বি বাই আকারটা যদি বি বাই এ আকারটা রাখি তাহলে কি হবে দেখো তো। তাহলে বি বাই এ আকারটা যদি আমরা রাখি, এই এটাকে উপরে কনভার্ট করি, এম প্লাস এন হোল স্কয়ার এম এন। দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা। তাহলে এইটাকে যদি আমরা লিখতে পারি, এখন দেখো এটাও লিখতে পারি, যেহেতু এখানে এম কি আছে, স্কয়ার আছে, এম এম প্লাস এর স্কয়ার আছে, তাহলে স্কয়ারটাকে আমরা যদি বাদ দিই তাহলে এটা কি করতে হবে, বর্গ করতে হবে। দেখো তো এই লাইনটা আমরা লিখতে পারি কিনা, বর্গ করলে প্লাস মাইনাস আসবে বি বাই এ এম প্লাস এন রুট এম এন। দেখো তো এই লাইনটা আমরা লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, কারণ এখানে স্কয়ার আছে, স্কয়ারকে আমরা যদি রিমুভ করতে চাই এখানে রুট আনতে হবে, এখানে রুট আনতে হবে, এইটা আমরা করছি। তারপর এখন দেখো খেয়াল করো, এই লাইনের পরে আমরা যদি পরবর্তী লাইনে যাই, এখান থেকে উপরে যাই তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখন উপরের লাইনটা আমরা যদি লিখি, দেখো এখানে এটা আগে কাজ করি, এখানে দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, এম রুট এম এন। ওকে, তারপর কি লিখতে পারি, প্লাস সূচকের নিয়ম অনুসারে এন রুট এম এন। দেখো এই যেটা যেহেতু প্লাস আছে ভাঙলাম, মাঝে প্লাস দিলাম, এম এর সাথে একটা নিলাম এম এন, প্লাস এন এর সাথে নিলাম একটা এন, অর্থাৎ আমরা এটা ভাগ করছি, আর কিছু লিখি নাই। আর ওই পাশে কি আছে বলো, ওই পাশে আছে প্লাস মাইনাস বি বাই রুট বি বাই এ। ওকে, এটা আছে না ওই পাশে, তাহলে বি বাই এ। এখন দেখো এটাকে রুট এম মানে কয়টা এম আছে, 2টা, আর এখানে রুট এম লিখতে পারি, রুট এন লিখতে পারি ভেঙে ভেঙে। ঠিক তদ্রুপ ভাবে রুট এন আছে এখানে 2টা, এখানে আছে রুট এম রুট এন। তাহলে দেখো এই এম এম কাটা, এই এন এন কাটা, আবার এখানে প্লাস মাইনাস বি বাই এই থাকলো। ওকে, তাহলে দেখো এখানে কি আমাদের প্রমাণটা চলে আসছে, এম কি আছে রুট এন প্লাস রুট এন রুট এম। এখন দেখো এখানে 2টা মান আছে, তাহলে আমাদের প্রমাণ কি চাইছে, প্লাস দিয়ে, তাহলে আমরা এখান থেকে ঋণাত্মক মানটা নিব। যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখান থেকে কি মানটা নিতাম, ধনাত্মক মানটা নিতাম। তাহলে যেহেতু প্লাস আছে প্রমাণের সাথে, তাহলে এই সাইডে নিয়ে আসলে এই মানটা কি হতে হবে, প্লাস। তাহলে আমরা ঋণাত্মক মানটা নিয়ে এখানে লেখো, আমরা ঋণাত্মক মানটা নিয়ে, ঋণাত্মক মানটা মান নিয়ে পাই, তাহলে ঋণাত্মক মান আমরা নিলাম। তাহলে আমাদের পরবর্তী লাইনটা দেখো, আমাদের যে কাঙ্ক্ষিত ফল আমরা চাচ্ছি পেয়ে গেছি। তাহলে রুট এম রুট এন প্লাস এন রুট এম প্লাস রুট বি বাই এ ইকুয়াল টু 0। দেখো দ্বিতীয় নম্বর প্রমাণটা আমাদের এটাই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো, রুট এম বাই রুট এন প্লাস রুট এন বাই রুট এম প্লাস বি বাই এ ইকুয়াল টু 0। এইটা আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এখন আমরা আরেকটা নতুন টাইপের অঙ্ক করাবো, সেটাও অনুপাত,
যদি একটা ধ্রুব সংখ্যা হয় তাহলে কি হবে, চলো আমরা সেটা করি। তাহলে দেখো এখন আমরা এই প্রবলেমটা সলভ করব যে mx স্কয়ার প্লাস nx প্লাস n ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত r হলে দেখাও যে r প্লাস 1 হোল স্কয়ার বাই r ইকুয়াল টু n স্কয়ার বাই ml, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে একটা সমীকরণ mx স্কয়ার প্লাস nx প্লাস ইকুয়াল টু n ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত r হলে দেখাও যে এটা। তাহলে দেখো সলিউশন দেখো, তাহলে এখানে প্রথমে এই সমীকরণটা লিখতে হবে mx স্কয়ার, তারপর কত আছে nx প্লাস l ইকুয়াল টু 0। ধরি সমীকরণের মূল কি হবে, সমীকরণের মূল হচ্ছে মূল আলফা বিটা, আলফা কমা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বি এর জায়গায় আছে n, এর জায়গায় আছে m, সূত্রের মাইনাস। ওকে, ঠিক তদ্রূপ ভাবে কি দেওয়া আছে বলো, মূলদ্বয়ের গুণফল কত হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু সি এর জায়গায় দেওয়া সি বাই এ, আমরা সূত্র জানি, সি এর জায়গায় দেওয়া আছে এল, এর জায়গায় দেওয়া আছে এম। ওকে, তাহলে এটা 1 নং দাও, এটাকে 2 নং দাও। তাহলে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস n বাই m, আলফা প্লাস বিটা ইকুয়াল টু l বাই m। তাহলে এই দুটো জিনিস তোমার দেওয়া আছে। এখন আমাদের কোশ্চেনে প্রমাণ করতে হবে এইটা। তাহলে আমরা এই কোশ্চেনটা বুঝে দিই একটু, হ্যাঁ তোমরা তো দেখছো যে কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের শর্তটা কি দেওয়া আছে দেখো তো, শর্তটা দেওয়া ছিল যে মূলদ্বয়ের অনুপাতটা। তাহলে শর্ত মতে দেখো তো এটা লিখতে পারি আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু আর, এটা হয়, অবশ্যই হয়। তাহলে এইটা যদি হয় দেখো তো এখান থেকে আমরা একটা যে কোনো মান বের করব, আলফার মান বের করব, তাহলে কি হবে বিটা আর। এখন দেখো এই আলফার যে মানটা বের করলাম, এই দুইটা সমীকরণ আমরা বসানোর চেষ্টা করব। আলফার মানটা বসাবো, এখানে আলফার মান 1 নং এ বসাই, 2 নং এ বসাই। দেখো 1 নং এ আলফার মান বসাবো, আলফা ইকুয়াল টু বিটা বসিয়ে পাই, বসিয়ে। তাহলে 1 নং কি আছে আমাদের, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস n বাই m। তাহলে কার মান বসাবো, আলফার মান। তাহলে আলফা ইকুয়াল টু কি আছে, বিটা মাইনাস n বাই m। তাহলে এখন দেখো এখান থেকে বিটা যদি কমন নেই, r প্লাস 1 n বাই m। ওকে, এইটুকু আমরা লিখতে পারি কিনা যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস n বাই m। তাহলে এখানে আলফার মান বসিয়েছি, বিটা কমন নিছি, এইটা। তাহলে এই লাইন থেকে আমরা এটাও লিখতে পারবো যে বিটা ইকুয়াল টু n বাই m r প্লাস 1। এটাকে 3 নং সমীকরণ দাও। বুঝতে পারছি কিনা, আমরা বিটা ইকুয়াল দেখতেই পারি n বাই m r প্লাস 1। ঠিক তদ্রূপ ভাবে আলফার মানটা তুমি কই বসাবো বলো তো, 2 নং এ বসাবো। 2 নং কি ছিল আমাদের, আলফা ইকুয়াল টু বিটা আর 2 নং এ বসিয়ে লেখো। তাহলে 2 নং কি আছে, আলফা বিটা ইকুয়াল টু l বাই m। তাহলে আলফার মান যদি বসাই কি হবে, বিটা স্কয়ার বাই r l বাই m। তাহলে বিটা স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, l বাই m mr। এটাকে 4 নং সমীকরণ দাও। এখন তুমি দেখো বিটা ইকুয়াল টু আমরা কত পাইছি, বিটা স্কয়ার ইকুয়াল টু যে l বাই m r। এখন আমরা এই যে দুইটা সমীকরণ বিটার মানটা যদি এখানে বসাই তাহলে আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে 3 নং থেকে বিটার মানটা এখানে বসাও। তাহলে বিটার মানটা যদি আমরা এখানে বসাই কি হবে বলো তো, কত আছে বিটার মানটা ওখানে যদি বসাই তাহলে কত হবে, n স্কয়ার, তারপরে কি হবে বলো, m স্কয়ার r প্লাস 1 হোল স্কয়ার। কারণ এই দেখো সবগুলা স্কয়ার আছে, এজন্য সবগুলো আমাদের স্কয়ার করতে হবে। এইটা হবে l বাই m r। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি সব কাটাকাটি করি, দেখো এখান থেকে কিছু ভ্যালু কাটা যায়, m কাটা যায়। তাহলে থাকে l স্কয়ার, তারপর থাকে m r প্লাস 1 হোল স্কয়ার,
তারপর থাকে কি L/R। ওকে, এইটা আমরা লিখতে পারি কিনা। তারপরে দেখো এখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটা কত বলো তো? R+1 হোল স্কয়ার, তারপর কত হবে L হবে না, আর তারপর কত হবে বলো? L স্কয়ার উপরে হবে, যেহেতু আর এর সাথে ওইটা আছে, ml নিচে হবে। দেখো তো, এই দেখো m আর এর সাথে গুণাকারে আছে কে? L। এই যে mr+1 ml, ঠিক আছে। আর এর সাথে গুণাকারে কি আছে? L স্কয়ার, এই যে L স্কয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে প্রুফড। বুঝতে পারছো? তাহলে দেখো এই অনুপাতের যত অঙ্ক আছে সবগুলা এরকম ভাবেই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আশা করি কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাদেরকে বলবা। আমরা চেষ্টা করব যতটুকু পারি ইনশাআল্লাহ তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। এবং যদি সেটাও না পারি আমাদের যে টিচার আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমাদের টিচারের কাছ থেকে অন্তপক্ষে হলো তোমাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তবে আমি চাবো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবা। আর তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।